ঠিক আছে, তাহলে আমরা নেক্সট.js এর ভিতরে যাওয়ার আগে দেখব যে কেন আমরা নেক্সট.js শিখবো। আমরা তো রিয়াক্টে অনেক কিছু করতে পারতাম, তাই না? সো রিয়াক্ট কীভাবে কাজ করতো সেই প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে। দেন আমরা দেখব যে নেক্সট.js কীভাবে কাজ করে। এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে আপনারা বুঝবেন যে কেন আমরা নেক্সট.js চয়েস করবো। ওকে, এবার আসা যাক। সো আমরা যখন একটা রিয়াক্ট প্রজেক্ট তৈরি করি, রিয়াক্ট প্রজেক্টটা কমপ্লিট করার পর আমরা যখন ডিপ্লয় করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করি, npm run build এই কমান্ডটা দেই। দেন হচ্ছে যেটা হয়, আমাদের এই যে সোর্স কোড, এটা হচ্ছে আমাদের সোর্স কোড, অর্থাৎ আমি এখনও বিল্ড করি নাই। এটা হচ্ছে আমাদের বিল্ড ফেজ। বিল্ড ফেজ হচ্ছে যে শুধুমাত্র প্রোডাকশনের জন্য আমরা বিল্ড দেই। এরপরে যেটা হয়, সার্ভারে গিয়ে আমাদের, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে আমাদের রিয়াক্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মাধ্যমে আমাদের রিয়াক্ট কাজ করে। সো যখন আমরা বিল্ড দিই, বিল্ড দেওয়ার পর কী হয়, এটা হচ্ছে আমাদের বিল্ড ফেজ। বিল্ড ফেজের পর সার্ভারে সেই HTML-ও সিঙ্গেল, JS-ও সিঙ্গেল, এইটা হচ্ছে CSS। তো একটু ইয়াগুলো সাইনগুলো দেখবেন যে আমি কোনটাতে কী বোঝাচ্ছি। এটা সিঙ্গেল সার্কেল যেটা সেটা হচ্ছে CSS, তারপর মাল্টিপল সার্কেল যেটা সেটা হচ্ছে JS, আর স্কোয়ার বক্স যেটা সেটা হচ্ছে HTML। সো সার্ভারে যেটা হয়, ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা HTML বলেন, CSS বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, সব কিছু আলাদা আলাদা থাকে, ঠিক আছে? সো যখন ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট করা হয় সার্ভারে, সাপোজ কোনো একটা হোম পেজ, আমাদের একটা ওয়েবসাইটের হোম পেজ যখন আমাদের রিকোয়েস্ট করা হয়, তখন সার্ভার কী করে, সার্ভারে ওই পেজের, ওই ইন্ডিভিজুয়াল পেজটার HTML অ্যান্ড CSSটা আমার ক্লায়েন্ট সাইডে পাঠায় দেয়। ক্লায়েন্ট সাইডে পাঠানোর পর ওই HTML আর CSS কী করে, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন তৈরি করে। যেমন ফার্স্টে এই যে বক্সটা, এটা হচ্ছে আমার HTML, দেন HTML আর এই যে মাল্টিপল ডট যেগুলো, সরি এটা হবে সিঙ্গেল সার্কেল হবে। তো এই HTML আর CSS মিলে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন তৈরি করে। ব্ল্যাঙ্ক স্ক্রিন তখন তৈরি করে, তখন হচ্ছে যে ইন দ্য মিন টাইম আমি সার্ভারে যখন রিকোয়েস্ট পাঠাইছি, আমার ওয়েবসাইটের পুরো যে বান্ডেলটা, অর্থাৎ আমি যখন বিল্ড করি তখন কিন্তু আমাদের ওই যে ডিস্ট ফোল্ডারের মধ্যে একটা ইন্ডেক্স ডট, যে ইন্ডেক্সের একটা ফাইল থাকে, সেখানে হচ্ছে যে JS, তারপর পুরো ওয়েবসাইটের সব কিছু মিনিফাই করে আমাদেরকে দিয়ে দেয়। সো ওই সময় আমাদের পুরো ওয়েবসাইটের সমস্ত কিছু, সমস্ত JS বান্ডেল ডাউনলোড হইতে থাকে। তখনও কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট আসে নাই, ঠিক আছে? অর্থাৎ এই যে এই ফেসবুকের মধ্যে, এই ফেসবুকের মধ্যে আমাদের শুধু একটা এমটি ডিভ আসছে, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে একটু রিয়েল লাইফে দেখাই যে জিনিসটা আসলে কী হচ্ছে। দেখেন, এই ওয়েবসাইটের ফার্স্টেই কিন্তু একটা এমটি চলে আসছিল। ওকে, এবার আমি আপনাদেরকে জিনিসটা দেখাই। এই দেখেন, সো এই সোর্স ফাইলে আমার কি আসছে, শুধু একটা এমটি ডিভ, অর্থাৎ CSSও আসছে, আইডিও আসছে, সরি ডিভও আসছে, যেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন। ওকে, আমার কিন্তু ভিতরে কোনো কন্টেন্ট আসে নাই। সো গুগল বট বা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ইঞ্জিনগুলো আছে গুগলের মতো, তারা কি করে, যখনই একটা ওয়েবসাইট হচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে সার্চ করা হয়, তখন সে আগে আসার পর, মানে ফার্স্ট রেন্ডারিংয়ের মধ্যেই সে দেখে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট আছে কিনা। যদি কন্টেন্ট না থাকে, ওর সাথে সাথে চলে যাবে, ও অপেক্ষা করবে না। আমার ওদিকে JS বান্ডেল কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইঞ্জিন হচ্ছে যে ওই JS বান্ডেল ডাউনলোড শেষ হওয়ার রাত পর্যন্ত অপেক্ষা করবে না, আইসা দেখবে যে কিছু নাই, ও চলে যাবে। দেন যেটা হবে, আমাদের এই প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা চলে আসলো, সেটা হয়ে গেল যে আমাদের পুর SEO, এই ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে আমাদের পুর SEO অপটিমাইজেশনের বিষয়টা আসতেছে। এরপরে এই পর্যায়ের পরে হচ্ছে যে আমাদের যখন পুরো বান্ডেলটা, JS বান্ডেলটা ডাউনলোড হয়, তখন যেটা হয়, আমাদের ফার্স্ট টাইম রেন্ডার হয়, ঠিক আছে? ফার্স্ট টাইম রেন্ডারের সময় এই পর্যায়ে, অর্থাৎ এখন আমাদের কিন্তু HTML-ও আছে, CSS-ও আছে, জাভাস্ক্রিপ্টও আছে। এই সময় আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, অর্থাৎ FCP, এই সময় আমাদের সব কিছু আসে, আমরা ইন্টারেক্ট করতে পারবো, অর্থাৎ বাটন ক্লিক এভরিথিং আমরা করতে পারবো। তবে হ্যাঁ, এখানে তখনও একটা জিনিস আসে না, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক কন্টেন্ট, অর্থাৎ আমরা যখন ইউজ ইফেক্ট ব্যবহার করি বা ডাটাবেস কোয়েরি করি, এই জিনিসটা তখনও আসে নাই। ফার্স্টে আমার কি হবে, এখান থেকে যখন JS বান্ডল ডাউনলোড হবে, তখন আমার পেজে শুধু স্ট্যাটিক কন্টেন্টগুলো আসবে। এরপরে আমার এই মুহূর্তে, অর্থাৎ এই স্টেজে আমার ওয়েবসাইট থাকবে হচ্ছে যে লোডিং স্টেটে। লোডিং স্টেট মানে হচ্ছে যে আমার তখন ডিবিতে ইউজ ইফেক্ট কল হবে, ডিবি কোয়েরি হবে, আস্তে আস্তে আমার সেই যে কন্টেন্টগুলো ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসা হবে। এর পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে যে বিভিন্ন পেজে পেজে আমার পেজ অনুযায়ী হচ্ছে যে আবার কোয়েরি হবে। সো এখানে আমরা একটা যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে প্রসেসটা, এই প্রসেসে ফার্স্টে কী হইলো, HTML and CSS আসলো ফার্স্ট যখন আমরা সার্ভারে রিকোয়েস্ট করি। তো এই মোমেন্টে JS বান্ডেল নামতে নামতে পুরো ওয়েবসাইটে তৈরি করে। যেমন আমার দরকার শুধু হোম পেজে, এখন আমার তো অন্যান্য পেজের দরকার নাই। যেমন আমি হোম পেজে আছে, আমার তো কন্ট্যাক্ট পেজের ইনফরমেশন বা কন্টেন্টের তো দরকার নেই। সেক্ষেত্রে
রিয়্যাক্ট কিন্তু একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যা করতেছি সব কিছু কিন্তু একটা পেজেই হচ্ছে। সো আমার ওয়েবসাইটে যদি 50টা বা 60টা পেজও থাকে, ও কিন্তু দেখবে না যে আমি হোম পেজ রিকোয়েস্ট করছি, ও পুরো 60টা পেজের জিএস বান্ডেলই তৈরি করবে। তাহলে দেখেন আপনার অ্যাপ্লিকেশনের সাইজ যত ইনক্রিজ হবে, জিএস বান্ডেলের সাইজ তত বাড়বে। অর্থাৎ এখন যদি আজকে যদি আপনার ওয়েবসাইট লোড হইতে 2 সেকেন্ড নাই, দেখা যাবে আপনার যত কন্টেন্ট বাড়বে আস্তে আস্তে ওই টাইমটাও বাইরে যাবে। সো এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। সো ইনিশিয়ালি ইউজার যখন ঢুকবে, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ইউজার যখন ওয়েবসাইটে ঢুকবে, সে আসেই ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখবে, যেটা হচ্ছে একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সো এইটাই হচ্ছে যে আমি আপনাদের এখানে আরেকটু ভিজুয়ালাইজ করে দেখাই যে ফার্স্টে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে ধরেন একটা ইউআরএল রিকোয়েস্ট করা হলো, তো সার্ভার থেকে আমাদের হচ্ছে যে এই যে এটা এই স্টিকগুলো দিয়ে, অর্থাৎ হচ্ছে যে লাইনগুলো, এই লাইনগুলো দিয়ে আমি একটা স্টেজ বুঝাচ্ছি যে এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, এইটা একটা স্টেজ। তো ফার্স্ট স্টেজে কী হবে, HTML অ্যান্ড CSS সার্ভার থেকে আসবে, আইসা এই পর্যায়ে একটা ব্ল্যাঙ্ক ডিভ তৈরি করবে। ঠিক আছে, আর ইন দ্য মিন টাইম আমার জেএস বান্ডেল ডাউনলোড হতে থাকবে। পরবর্তীতে কী হবে, এই থেকে এই ফেসের মধ্যে আমার জেএস বান্ডেল রেডি হয়ে যাবে। এই ফেসের পরে হচ্ছে জেএস বান্ডেল রেডি হয়ে যাবে। পরবর্তীতে কী হবে, আমার ফার্স্ট টাইম রেন্ডার হবে। তখন হচ্ছে যে আমার ওয়েবসাইটের যত কন্টেন্ট বলেন, বাটন বলেন, সব কিছু এখানে চলে আসবে। অর্থাৎ এই স্টেজে কী হবে, FCP, এটা আমি সি লিখতে ভুলে গেছি, FCP অর্থাৎ ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। এই স্টেজে ইন্টারেক্টিভ হবে, এভরিথিং আসবে। এখনও কিন্তু ডিবি কোয়েরি হয়নি, অর্থাৎ ডাইনামিক কন্টেন্ট লোডিং হয় নাই। সো এই স্টেজ থেকে এই স্টেজের মধ্যে আমার হবে ডিবি কোয়েরি। এরপর অর্থাৎ হচ্ছে যে আমাদের ইউজ ইফেক্ট বলেন বা আমরা আরও ফেচিং যে মেথডগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে যে এই স্টেজে হবে। এরপর ওই ডাটাবেস থেকে সেই কন্টেন্টগুলো আনার পর রেন্ডার হবে। এতক্ষণ ফার্স্টে কিন্তু রেন্ডার হয়েছে, ফার্স্ট টাইম রেন্ডার। এরপরে আস্তে আস্তে আপনার সব কিছু ডম ডট রেন্ডার, ডম ডট রেন্ডার এভাবে করে করে রেন্ডার হতে থাকে। এরপরে আলটিমেটলি গিয়ে এই পর্যায়ে গিয়ে হচ্ছে যে আমার পুরো পেজটা এভরিথিং রেডি উইথ কন্টেন্ট থাকে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে যে আমার CSR এর ফাংশনালিটিস, যে কীভাবে CSR কাজ করে। এই পর্যন্ত কি কারো প্রবলেম আছে একটু কমেন্টে জানাবেন। কেন কমেন্ট তো না, সরি, লাইভ চ্যাটে আর কি। আচ্ছা, চ্যাট বক্সে কি চ্যাট করা যায় না? একজনেরও মেসেজ, একজনেরও কমেন্ট দেখতেছিলাম। শুরুতে অ্যাড শুনতে পাইনি ভাই, অ্যাড শুনতে পাননি কোনটা বুঝিনি, একটু স্পেসিফিক্যালি বললে ভালো হয়। সানাউল্লাহ রতন ভাই, অ্যাড বলতে কোনটা বুঝাইছেন? আচ্ছা, শুরুতে অ্যাড না হওয়ার কারণে শুনতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আমি লাস্টে আরও একটা রিক্যাপ দেবো, সমস্যা নেই। এটা লাস্টে আরেকটা রিক্যাপ দেবো, ওই সময় আবার পুরো প্রসেসটা রিভিউ হবে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ডে আমরা যাব হচ্ছে যে এখন আমাদের এই যে দুইটা প্রবলেম আমরা দেখলাম, যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে রিঅ্যাক্টের কারণে। ওকে, সো এটার থেকে কতটুকু বেটার করা যায়, সেই জন্য নেক্সট.জেএস আমাদের জন্য একটা সলিউশন নিয়ে আসলো। সেটা হচ্ছে যে নেক্সট.জেএস 13.4 এর আগে নেক্সট.জেএস ব্যবহার করতো পেজ রাউটার, এই কনসেপ্টটা পেজ রাউটার কনসেপ্ট। সো পেজ রাউটারে তারা ফার্স্ট টাইম হচ্ছে যে আমাদের সার্ভার সাইড রেন্ডারিংয়ের সাথে ইন্ট্রোডিউস করাইলো। আচ্ছা, এখন সার্ভার সাইড রেন্ডারিং কীভাবে কাজ করে ভাই? সার্ভার সাইড রেন্ডারিং যখন করব, আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট বানানোর পরে যখন আমরা ডিপ্লয় করে দিব, তখন যেটা হবে, ক্লায়েন্ট সাইড থেকে যখন আমাদের একটা ইউআরএল রিকোয়েস্ট করা হবে, ঠিক আছে, তখন যেটা হবে, সাপোজ ধরেন আমি অ্যাবাউট পেজ অথবা প্রোফাইল পেজ, ধরেন প্রোফাইল পেজে আমি রিকোয়েস্ট করলাম। সো প্রোফাইল পেজ, এই রিকোয়েস্টটা যাবে সার্ভারের কাছে, ও সার্ভার খুঁজে বের করবে ওর মধ্যে যে HTML CSS এর বান্ডেলটা আছে, ওর মধ্যে থেকে ওই যে প্রোফাইল পেজের জন্য যে টোটাল কন্টেন্টটা, ওই কন্টেন্টটার পেজটা রেডি করবে। যে ধরেন এটি হচ্ছে যে প্রোফাইল পেজটা, আগে সার্ভারে সেই পেজটা রেন্ডার হবে। আমাদের ক্লায়েন্ট সাইডে কিন্তু সার্ভারে কোনো পেজ রেন্ডার হয় না, সব কিছু কিন্তু এলোমেলো ছিল। কিন্তু SSR-এ যেটা হবে, ও সার্ভারে ওই প্রোফাইল পেজটা আগে রেডি করবে, দেন হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবে। অর্থাৎ ক্লায়েন্টের কিন্তু আইসা বসা লাগলো না। এখন দেখেন, আপনার প্রশ্ন হতে পারে যে সার্ভারে রেন্ডার হলো দেন আসলো, এটাতেও একটা সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই সময় লাগবে, বাট আপনি চিন্তা করেন যে ক্লায়েন্ট মানে কি, আসলে একটা ব্রাউজার। এখন ব্রাউজার কিন্তু সবসময় আমরা পিসিতেই চালাই না, মোবাইল ব্রাউজার চালাই, বিভিন্ন ছোটোখাটো ডিভাইসেও আমরা ব্রাউজার চালাই। সো সেই ক্ষেত্রে ওর যে কম্পিউটিং স্পিড যেটা, অবশ্যই সার্ভার থেকে কম, সার্ভার অনেক বেশি মাল্টিটাস্কিং অ্যাবিলিটি ওর থাকে। তো সেই ক্ষেত্রে ওই টাইমটা অনেকটাই ডিক্রিজ হয়ে যায়। সো সার্ভারে রেন্ডার হয় ফার্স্টে, ওইটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে পাঠায় দেয়। সো এইভাবে হচ্ছে যে আমার সার্ভারটা কি জানি
সার্ভার সাইড রেন্ডারিংটা কাজ করে। বেসিক্যালি যতবার রিকোয়েস্ট করবো আমি ততবারই ওই রিকোয়েস্টের কারণে যে পেজগুলো আমি রিকোয়েস্ট করবো সেই পেজের কারণে এক একটা নতুন পেজ সার্ভারে ফার্স্টে রেন্ডার হবে, দেন হচ্ছে সেটা আমার ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ডিপলি পড়ি। যে ফার্স্টে হচ্ছে যে আমার এখানে ডিবি কোয়েরি বলেন, হ্যাঁ এই যে ডিবি কোয়েরি, অর্থাৎ আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে ডিবি কোয়েরিটা করছিলাম যখন হচ্ছে যে এই স্টেজে যখন আমাদের হচ্ছে যে জেএস বান্ডেল ডাউনলোড হয়ে গেছিলো, ইন্টারেক্টিভ হয়েছিল, তারপর হচ্ছে যে আমরা ডিবি কোয়েরি করছি। এখন এখানে দেখেন যে আমি প্রোফাইল পেজ সার্ভারের কাছে রিকোয়েস্ট করলাম। সো সার্ভার কী করবে, ফার্স্টে ডিবি কোয়েরি করবে, ডিবি কোয়েরি করে ডাটাবেস থেকে আমার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন, দেন হচ্ছে যে HTML CSS এর সাথে কি করবে, ও হচ্ছে যে যতগুলো স্ট্যাটিক ইনফরমেশনগুলো অর্থাৎ বাটন ছাড়া যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে যে রেডি করবে, হ্যাঁ রেডি করে হচ্ছে যে একটা পেজ তৈরি করবে। এরপর সেই পেজটা HTML CSS সহ আমাকে পাঠিয়ে দেবে। এখন এই মোমেন্টে দেখেন এইখানে আমার হচ্ছে যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, ঠিক আছে, সেই জিনিসগুলো আমার কিন্তু রেডি, বাট কোনো ইন্টারেক্টিভিটি নাই। সো আমাকে ইউজার ফার্স্ট টাইমে আইসা কিন্তু ইউজার আগের মতো এই যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মতো কিন্তু ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখলো না, সে আসার পরে দেখতে পেলো যে না আমার পেজে কিছু কন্টেন্ট আছে। অন্তত এই একটা প্রবলেম মোটামুটি সলভ হলো যে আমার ইউজার আইসা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখা লাগলো না। এবং এইটার সাথে সাথে কিন্তু আরও একটা প্রবলেম আমার সলভ হয়ে গেল। দেখা গেছে যে যেহেতু ইউজার আসি ফার্স্ট টাইম দেখতেছে, তার মানে SEO ইঞ্জিন যেগুলো সেও একটা দেখবে যে আমার পেজের মধ্যে কন্টেন্ট আছে, সো তখন ওয়ার চলে যাবে না ওই ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মতো। সো এই একটা প্রবলেম এই SEO আমার সলভ হলো মোটামুটি। দেন হচ্ছে যে আমার UX ব্ল্যাঙ্ক এক্স যেটা, অর্থাৎ হচ্ছে যে আমার ব্ল্যাঙ্ক স্ক্রিনের যে প্রবলেমটা, এটাও মোটামুটি সলভ হলো। এখন সমস্যা হয়েছে যে ভাই দেখেন আমরা যখন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, আমরা তো রিয়াক্টে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট আকারে তৈরি করি, অর্থাৎ JSX এ তৈরি করি। সো JSX এর মধ্যে আমরা HTML লিখি, CSS লিখি, যাই লিখি, তার সাথে কিন্তু JS-টা ইনক্লুডেড থাকে। আর JSX জিনিসটা কি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা সিনট্যাক্স এক্সটেনশন, অর্থাৎ JSX এর মধ্যে যা লিখবো তার সাথে জাভাস্ক্রিপ্ট আছে। এখন একটা ফর্ম যদি আমরা বানাই, সেক্ষেত্রে ফর্মের বাটন ছাড়া, আমি আপনাদেরকে দেখাই এই পেজটা, হ্যাঁ এটা হচ্ছে যে আমার একটা ফর্ম। এই ফর্মের মধ্যে এতটুকু পার্ট, অর্থাৎ হচ্ছে যে এই বাটনটা বাদ দিয়ে, এই বাটনটা বাদ দিয়ে যতটুকু পার্ট আছে এই সবটুকু কিন্তু স্ট্যাটিক, এখানে কিন্তু কোনো কিছু আমার ডাইনামিক ইন্টারেক্টিভের প্রয়োজন নাই। কিন্তু JSX যখন আমরা ব্যবহার করি এর মধ্যে কিন্তু JS-ও ব্যবহার করা হচ্ছে, তাই না? সো আমার যখন হচ্ছে যে সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে তখন হচ্ছে যে ও কী করবে, ওই এই পুরো পেজের জন্য পুরো JS বান্ডিলটাই নামাবে এই পুরো পেজের জন্য। কিন্তু আমার কিন্তু ভাই এইটুকু কম্পোনেন্টের জন্য, অর্থাৎ এই বাটন বাদে এতটুকু যে কম্পোনেন্ট, এর জন্য কিন্তু JS-এর দরকার পড়তেছে না, শুধু এই বাটনটার জন্য JS পড়তেছে। অর্থাৎ ধরে নিলাম আমার এই টোটাল এখানে আসছে হচ্ছে 200 MB, এটার জন্য দরকার হচ্ছে যে সাপোজ ধরুন 50 MB, আর এটার জন্য উপরের পার্টটুর জন্য ইনক্লুডিং JS আমার দরকার হচ্ছে যে 150। কিন্তু 150-এর মধ্যে এখানে যে JS-টা, সেই JS-টা তো আমার দরকার নাই, তাহলে সেই JS যদি আমি বাদ দিয়ে দিই, ধরেন আসলে হচ্ছে যে 120, তার মানে আমার 120 আর এটা হচ্ছে যে 50, টোটাল হচ্ছে যে 170। আমার 200 MB থেকে 170, 30 MB কমে গেল, তার মানে আমার আলটিমেট এই পেজের জন্য JS বান্ডিলের সাইজটা কমে গেল, অর্থাৎ আমার এখানে ডাউনলোড সাইজটাও তাহলে আস্তে আস্তে কমে যাবে। দেন আসলো হচ্ছে যে আমার যখন JS বান্ডেল ডাউনলোডটা কমে যাবে ওইটা একটা বিষয়, কিন্তু আমার এই সার্ভার সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু সলভ হচ্ছে না। ও কী করবে, পুরোটাই আনবে, হ্যাঁ ও হচ্ছে যে সব কিছু এই পুরো 200 MB নিয়ে আসবে, যেখানে আমি হচ্ছে যে এখান থেকে এই উপরের পার্টটুকের জন্য 30 MB বাদ দিতে পারতাম, সেটাও বাদ দিবে না, ও পুরোটাই নিয়ে আসবে, আননেসেসারি যত JS আছে সব নিয়ে আসবে। কারণ আমার স্ট্যাটিক কন্টেন্টে তো ভাই JS দরকার নেই, তাই না? ডাইনামিক ইন্টারেক্টিভিটি না হলে তো আমার JS দরকার নেই। সো সার্ভার সাইড রেন্ডারিংয়ের এই প্রবলেমটা থাকে যে JS বান্ডেলটা সাপোজ ধরেন যদি 200 MB হয়, সেক্ষেত্রে হচ্ছে যে পুরোটাই নিয়ে আসবে ওই পেজের জন্য। এরপরে যখন JS বান্ডেল ডাউনলোড হয়ে যায় তখন হয় হাইড্রেশন। এখন হাইড্রেশন জিনিসটা কি, হাইড্রেশন জিনিসটা হচ্ছে যে যখন আমার JS বান্ডেল রেডি হয় তো রিয়াক্টের ভার্চুয়াল ডোম কী করে, পুরা ডোম ট্রিটাকে ট্রাভার্স করে, ট্রাভার্স করার মধ্যে দিয়েও প্রত্যেকটা নোড ঘুরে ঘুরে দেখে এবং দেখে যেসব জায়গায় আমার ইভেন্ট লিসেনার দরকার সেসব জায়গায় এই যে JS বান্ডেল ডাউনলোড হলো সেখান থেকে ধরে ধরে ইভেন্ট লিসেনার লাগায় দেয়। সো এই প্রসেসটার নাম হচ্ছে যে হাইড্রেশন। হাইড্রেশনটা আবার বুঝাই, একটু প্যাচ লাগতে পারে, যে আমার যখন JS বান্ডেল ডাউনলোড করা কমপ্লিট হয়ে যায় তখন কি হয়, রিয়াক্টে হচ্ছে যে পুরা ভার্চুয়াল ডোমটাকে ট্রাভার্স করে JS বান্ডেল যে ডাউনলোড করলো তার মধ্যে থেকে ইভেন্ট লিসেনার ধরে ধরে পুরা প্রত্যেকটা রিয়াক্ট নোডে, অর্থাৎ ধরেন হচ্ছে যে ফর্ম কম্পোনেন্ট এটা একটা রিয়াক্ট নোড, এর মধ্যে একটা বাটন ঢুকাই দিল, বা প্রোফাইল পেজে একটা বাটন ঢুকাই দিল, এইভাবে হচ্ছে যে প্রসেসটা চলে সেটা হচ্ছে যে হাইড্রেশন। সো হাইড্রেশনের পরেই হচ্ছে যে কি আমার পুরো পেজ ইন্টারেক্টিভ হয়। বাট এই স্টেজ থেকে এই স্টেজে, অর্থাৎ এই যে স্টেজটা, এই স্টেজে কিন্তু ইন্টারেক্টিভ হচ্ছে না, শুধু হচ্ছে যে আমার কন্টেন্ট আসতেছে। ওকে, দেন আসা গেল হচ্ছে যে পরবর্তীতে আমি এই স্টেপ থেকে যখন অন্য কোনো পেজে যাব সেক্ষেত্রে হচ্ছে যে আমার ডিবি কোয়েরি হবে এবং আদার্স যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো হচ্ছে।
সো স্টিল আমাদের এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কী রয়ে গেল, যে স্টিল নিড টু ডাউনলোড দ্য এন্টায়ার পেজ, নট হোল ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটের জাস্ট ডাউনলোড হচ্ছে না, বাট ফর এভরি কম্পোনেন্ট ইনক্লুডিং বাটন, স্ট্যাটিক টেক্সট ইটসেট্রা। এই কথাটার মানে তো আমি বুঝাইছি একটু আগে, যে স্ট্যাটিক টেক্সটের ক্ষেত্রেও কিন্তু জেএস লাগতেছে, হ্যাঁ আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ যখন আমরা কোড লিখি তখন কিন্তু স্ট্যাটিক টেক্সটের ক্ষেত্রেও আমরা জেএস ব্যবহার করি, কিন্তু আলটিমেটলি ওই জেএসটা কিন্তু আমাদের দরকার নেই স্ট্যাটিক টেক্সটের ক্ষেত্রে। এই একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন হচ্ছে যে হাইড্রেশন প্রসেস স্লোয়ার করে দেয়, অর্থাৎ আপনি দেখেন আপনার সব কিছুতে আননেসেসারি স্ট্যাটিক কন্টেন্টেও যখন হচ্ছে যে আপনার এই জেএস ঢুকানো লাগতেছে, তাহলে আমার এই হাইড্রেশন প্রসেসের টাইমটা বেড়ে যেতেছে, সো এটা একটা প্রবলেম। হ্যাঁ, সো আলটিমেটলি আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কতটা লোড টাইম কমানো যায়, সো এখানটাও আমাদের মানে অপটিমাল সলিউশন হইল না, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে যে আমাদের সার্ভার সাইড রেন্ডারিং। সার্ভার সাইড রেন্ডারিংটা বুঝছেন কিনা একটু জানান। Any confusion? রোশন ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে আমার ভয়েসটার স্পিডটা বেশি বোধহয় না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এবার সো আমরা এসএসআর বুঝলাম। দেন সো আমাদের এখানেও একটা প্রবলেম রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেখলাম আমরা দুইটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে রিয়্যাক্ট 18 অর্থাৎ রিয়্যাক্টের ভার্সন 18-এ এই প্রবলেমটা সলভ করার জন্য ইন্ট্রোডিউস করা হলো রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট। এই রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট বোঝানোর আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই, এই জিনিসটাই বুঝাই। সো আমি এটার একটু স্ক্রিনশট নেই, সেটা লাগবে আর এখানে রেডিয়াস একটা জিনিস। আচ্ছা এইটা দেখেন, কালারটা দেখেন যে রেড এর মানে হচ্ছে সার্ভার কম্পোনেন্ট, আর ব্লু এর মানে হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। এখন সার্ভার কম্পোনেন্ট কি, ক্লায়েন্ট কম্পোনেন্ট কি, সেটা আমি এখন বোঝাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে রেড বক্স যেগুলো সেটা হচ্ছে আমার সার্ভার কম্পোনেন্ট, ব্লু বক্স যেগুলো সেগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট। এখন দেখেন এই রেড বক্সের মধ্যে এই ছবির ক্ষেত্রে এটা হচ্ছে একটা কার্ড, এই কার্ডের মধ্যে এই টেক্সট, তারপর এই যে ট্যাগ, তারপর এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ডিরেক্ট স্ট্যাটিক টেক্সট। সো এর মধ্যে কিন্তু আমার জেএসের কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, কারণ কোনো ইন্টারেক্টিভিটি নেই আমার এখানে, দরকারই নেই। আবার এই পেজের ক্ষেত্রে দেখেন, এই পেজের ক্ষেত্রে এই যে লাল লিফট, এই যে লাল বক্সটা, তারপর হচ্ছে যে এই যে নিচের যে আপনার প্রোডাক্ট ডিটেলসগুলা, এইগুলা, তারপর এইগুলা, এই ব্লুটা বাদে এই সব কিছু কিন্তু ডিরেক্ট স্ট্যাটিক কন্টেন্ট। সো এখানে আমার হচ্ছে যে কোনো ইন্টারেক্টিভিটির প্রয়োজন নেই। সো এই জায়গার কিন্তু আমার জেএস দরকার নেই। তাহলে ওকে, আমি এখানে একটু লিখি, খেয়াল করি। তাহলে হচ্ছে যে সাপোজ ধরেন আমি এই পেজটা নিয়ে যদি কাজ করি, এই পেজের ক্ষেত্রে আমার টোটাল ধরেন 200 MB, হ্যাঁ, পেজের পুরো পেজটার সাইজ হচ্ছে 200 MB। সো প্রত্যেকটা জন্য আমি ইন্ডিভিজুয়াল করি, ধরেন প্রত্যেকটা 50 MB। এখন দেখেন, সো এই যে চারটা পার্ট আমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটার মধ্যে জেএস ইনক্লুডেড আছে, বাট আমার এই চারটা পার্টের কোনোটার মধ্যে কিন্তু জেএস এর দরকার নেই। সো আমি এখান থেকে জেএস এর সাইজটা বাদ দিয়ে দেবো। জেএস এর ধরেন আমি যদি 10 MB করে ধরি, ওকে, তো তাহলে আমার টোটাল কত করে 40 MB কমে গেল। তাহলে আমার টোটাল এখানে লাগতেছে হচ্ছে যে 160 MB, ওকে। আর হচ্ছে যে তার মানে যেহেতু আমার 160 MB লাগতেছে, এই 160 MBর মধ্যে আমি যখন সো
সো আমরা যখন হচ্ছে যে 160 MB করে ফেলতে পারলাম, তাহলে আমার এখানে কিন্তু ওই যে জেএস বান্ডিলটা যখন নামতেছে ও ঠিক ওর যতটুকু দরকার এতটুকুর জন্য দরকার নেই, ও এতটুকুর জন্য জেএস বান্ডিলের দরকার নাই। সো পরে হচ্ছে যে ও যেটা করবে, আমার শুধু হচ্ছে যে এই যে নীল কালারের যে বক্সটা, এই বক্সটা হচ্ছে যে আমার একটা বাটন, এই বাটনের জন্য আমার জেএস বান্ডিলের দরকার আছে। সো ও হচ্ছে যে শুধু এইটার জন্য আমার জেএস বান্ডিলটা ডাউনলোড করবে, বাকি যতগুলা বক্স আছে, রেড বক্স আছে, একটা কিছুর জন্য আমার জেএস বান্ডিল ডাউনলোড করবে না। এখন এইখানে আসে হচ্ছে যে সার্ভার কম্পোনেন্ট আর ক্লায়েন্ট কম্পোনেন্টের বিষয়টা। আমি এই যে রেড বক্সগুলো করছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমার সার্ভার কম্পোনেন্ট। কীভাবে সার্ভার কম্পোনেন্ট? ভাই একটা জিনিস দেখেন তো, আমরা ক্লায়েন্ট সাইড ছাড়া কোনো জায়গায় কি বাটন চাপার প্রয়োজন আছে? যেমন আমার এই যে পেজটা, এটা কিন্তু একটা ক্লায়েন্ট সাইডের পেজ, এই জায়গায় হচ্ছে যে আমার বাটনটা চাপ দিলে লাভ আছে। এখন সার্ভার তো যেটা চলে এটা তো আমরা দেখতে পারি না, তাহলে ওই জায়গায় তো আমার বাটন চাপার দরকার নেই। সো এই জন্য হচ্ছে যে সার্ভার সাইডে সার্ভারে আমার ঠিক সেই জিনিসগুলো রান হবে যে জিনিসগুলোর কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই, শুধু ডিরেক্ট স্ট্যাটিক কন্টেন্ট, যে আমার ওইখানে রেন্ডার হবে, সার্ভারে রেন্ডার হবে, আমার ক্লায়েন্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এই জন্য শুধু এই যে রেড বক্স যেগুলো, সেগুলো হবে সার্ভার কম্পোনেন্ট। আর ক্লায়েন্ট কম্পোনেন্ট কোনটা ভাই? যেটার জন্য আমার ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োজন আছে, অর্থাৎ বাটন, সহজ ভাষায় বাটন, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে যে সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট। যদি আমরা এখানে একটু বিশ্লেষণ দেওয়া আছে যে নো জেএস নিডেড সিন্স উই ডোন্ট নিড ইন্টারঅ্যাক্টিভিটি, আমাদের জেএসের প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমাদের দরকার শুধু HTML অ্যান্ড CSS। আর এটার কারণে কি হবে, আমার ওই পার্টিকুলার পেজের জন্য বা ওই পার্টিকুলার কম্পোনেন্টের জন্য যে টোটাল জেএস বান্ডেলটা, সেই সাইজটা কমে যাচ্ছে। সো এখানে আমরা জেএস বান্ডেলের সাইজ কমায় ফেলাম। আর ক্লায়েন্ট কম্পোনেন্টের বিষয়টা কি, যে নিড টু ডাউনলোড জেএস বান্ডেল ফর দ্যাট পার্টিকুলার কম্পোনেন্ট, অর্থাৎ ওই বাটনের জন্য আমাদের জেএস বান্ডেল দরকার। সো ওভারঅল আমি এখানে যে হিসাবটা দেখেছিলাম, আমার বান্ডেল সাইজ কিন্তু কমে আসতেছে। সো এখানে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাইলাম, এখানে দেখেন আমার ওইখান থেকে কমে, সাপোজ ধরুন 50 MB আমি নামাইতে পারছি, 200 MB থেকে কমায় ওই যে জেএস বান্ডেল সার্ভার কম্পোনেন্ট করে আমি টোটাল 200 MB থেকে 50 MB নামাই আনবো। সো আমার জেএস বান্ডেল কিন্তু ডিক্রিজ হয়ে গেল ভাই। জেএস বান্ডেল ডিক্রিজ হওয়া মানে কি, আমার হাইড্রেশনের যে প্রসেসিংয়ের যে টোটাল ডিউরেশনটা, সেই ডিউরেশনটা কমে যাবে, কারণ ওর কিন্তু দেখা যাবে পুরা ডনট্রি ট্রাভার্স করা লাগতেছে না, ও হচ্ছে যে যেখানে দরকার সেখানে ইভেন্ট লিসেনার লাগাবে। আর এই কেসে হচ্ছে যে আমার শুধু এই পুরো পেজের মধ্যে শুধু এতটুকু জায়গায় ইভেন্ট লিসেনার দরকার, তাহলে এই এতগুলো জায়গার ঘোরারও দরকার নেই। সো এই একটা টাইম কনজিউম আমার বেঁচে গেল। সো এইখানে আগের থেকে দেখেন, এইখানে প্রসেসটার টাইম ছিল কত বড়, আর সেখানে হচ্ছে যে আমার এই প্রসেসটার টাইম হয়ে গেছে অনেক কম, ঠিক আছে। সো এই জায়গায় হচ্ছে যে আমার রিয়াক্ট সার্ভার কম্পোনেন্ট আমাদের SSR এর মধ্যে একটা মানে অপটিমাল সলিউশন নিয়ে আসতেছে। সো এইখানে হচ্ছে যে আমাদের টাইমটা খুব কমায় নিয়ে আসতেছে, লিটারেলি মানে ইনসেন লেভেলের কমায় নিয়ে আসছে। আর বাকি সব প্রসেস হচ্ছে যে এরপরে সেম। ওকে, সো এই ছিল হচ্ছে যে আমাদের রিয়াক্ট সার্ভার কম্পোনেন্টের বিষয়টা। ক্লায়েন্ট কম্পোনেন্ট কি, সার্ভার কম্পোনেন্ট কি, বোঝা গেছে? হ্যাঁ ভাই, সামারি করবো, এখনই করবো। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে যে আমরা এই পুরোটুক আবার একটা রিক্যাপ দিই, দেন ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পুরোটা একটা রিক্যাপ দিয়ে দেন আমাদের লাস্ট আরেকটা টপিক থাকবে, সেটা হচ্ছে যে স্ট্যাটিক সাইট জেনারেশন, ওইটা আমরা দেখব। ওকে, তাহলে হচ্ছে যে আপনাদের জন্য আবার ক্লায়েন্ট শুরু থেকে একটা রিক্যাপ দিই। সো CSR স্ট্যান্ডস ফর ক্লায়েন্ট সাইট রেন্ডারিং। তো রিয়্যাক্ট আসলে কীভাবে কাজ করে? রিয়্যাক্ট হচ্ছে যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মাধ্যমে কাজ করে। হ্যাঁ, আমি এই পেজটা শুরু থেকেই দেখেন কী হয়, দেখেন এবার একবারে লাইভ দেখাবো। এই যে ফার্স্টেই দেখেন সাদা হয়ে গেছে পেজ, আসেনি কিন্তু কয়েক সেকেন্ড পরে আসলো। সো এই সময়টায় এটারে কাটুন, আবার রিফ্রেশ দিই পেজটা। সোর্স এই যে ফার্স্টে কী আসলো ভাই, শুধু ডিভাইডি রুট, ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট কিচ্ছু নাই। সো যেটা হবে, গুগল বট বা সার্চ ইঞ্জিন বট যেগুলো আছে, ও আসবে, ও আইসা দেখবে যে ভিতরে কন্টেন্ট নাই, ও ভাববে যে এর মধ্যে কন্টেন্ট নাই, তাহলে আমার এখানে দেখারও প্রয়োজন নাই। সো এই গেল আপনার এসইও কিন্তু শেষ। এরপরে হচ্ছে যে সেকেন্ড যে প্রবলেমটা, একজন ইউজার আসার পর ফার্স্টে এই যে একটু আগে দেখালাম যে হোয়াইট স্ক্রিন ছিল কিন্তু, সো আইসা দেখলো যে খালি স্ক্রিন। সো এটা একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। সো প্রথম দুইটা প্রবলেমই হয়ে গেল আমার পুর এসইও, আর ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক স্ক্রিন আমরা দেখতে পারতেছি, যেটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। এই দুইটা হলো প্রবলেম, মানে হিউজ প্রবলেম, বিশাল প্রবলেম হচ্ছে এইটা। সো এবার আসি যে CSR কীভাবে কাজ করতেছে। সো আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি ফার্স্টে, হ্যাঁ, বিল্ড করি নাই কিন্তু, আমার ওয়েবসাইট রেডি, আমি এখন ডিপ্লয় করব। ডিপ্লয় করার আগে আমরা কী করি ভাই, npm রান বিল্ড দেই। npm রান বিল্ড দিলে যেটা হয়, ও কী করবে, আমাদের পুরা ধরেন হাজার হাজার লাইনের কোড রে ও মিনিফাই করবে, মিনিফাই করে
হচ্ছে যে আচ্ছা দাঁড়ান আপনাদেরকে একদম ডিরেক্ট দেখাই, আমি একটা রিয়াক্ট প্রজেক্ট অন করি একটু, তাহলে সুবিধা হবে। জাস্ট সেকেন্ড। আচ্ছা, তো ওই যেটা বলতেছিলাম যে যখন আমরা বিল্ড দিই, বিল্ড দেওয়ার পর ডিস ফোল্ডারটা ক্রিয়েট হয়, ডিস ফোল্ডারটা ক্রিয়েট হওয়ার পর কী হয় দেখেন, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে ডিভাইডি রুট, ঠিক আছে। বিল্ড টাইমে ও হচ্ছে যে শুধু এটা তৈরি করে, আর এই যে অ্যাসেটসের মধ্যে কী করে দেখেন, আমার এই যে এই হচ্ছে জেস, এই আমাদের আমরা যে রিয়াক্ট ডম রিয়াক্ট রাউটার ডম বা আদার যত লাইব্রেরি যা যা ব্যবহার করছি সব কিছু এর মধ্যে মিনিফাই করে দিয়ে দেয়। দেখেন অনেক লাইন আছে, তো ও কী করে এই ডিস ফোল্ডারের মধ্যে সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। আর হচ্ছে যে এই যে সিএসএসটা, এই যে সিএসএস টোটাল সিএসএসটা এর মধ্যে দিয়ে দেয়। সো এখানে কি হয়, এই বিল প্রসেসটা এই জিনিসটা রেডি করে এই জিনিসটাই আমাদেরকে সার্ভারে হচ্ছে যে ও দিয়ে দেয়, সব কিছু এলোমেলো অবস্থায় থাকে, ঠিক আছে, ওই ডিস ফোল্ডারের মধ্যে। সো ক্লায়েন্ট সাইড থেকে যখন কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল রিকোয়েস্ট করা হয়, ফর এক্সাম্পল আমি এই এই ইউআরএলটা রিকোয়েস্ট করলাম, সো ও কী করবে, সার্ভারে গিয়ে একটা রিকোয়েস্ট করবে কি, যে ভাই আমি এখন হোম পেজে আছি, তুমি আমাকে হোম পেজের কন্টেন্টটা পাঠাও। সো সার্ভার কী করবে, ওই অনুযায়ী ফার্স্টে কী করবে, ও হচ্ছে যে একটা এইচটিএমএল পাঠাবে, এইচটিএমএল আর সিএসএস পাঠাবে। সো এটা একটু দেখি আমরা, যে এই বক্সটা মানে হচ্ছে যে এইচটিএমএল, মাল্টিপল সার্কেল হচ্ছে যে জেএস, আর সিঙ্গেল সার্কেল হচ্ছে যে সিএসএস। সো ক্লায়েন্ট সাইডে যখন হচ্ছে যে সার্ভার একটা রেসপন্স পাঠাবে, রেসপন্সের সাথে প্রথমে কি পাঠাবে, এইচটিএমএল পাঠাবে, তারপর এই যে সিএসএস পাঠালো, এটা সিঙ্গেল সার্কেল হবে, তাহলে হচ্ছে যে এই টোটাল কী হলো, আমার এইচটিএমএল আর সিএসএস আসলো, অর্থাৎ এইচটিএমএল আর সিএসএস মিলে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন তৈরি করলো। এই দেখেন, এই যে ব্ল্যাঙ্ক স্ক্রিন উইথ এইচটিএমএল অ্যান্ড সিএসএস। তো এর সাথে সাথে সার্ভার থেকে জেসটা পাঠিয়ে দেয়, বাট জেসটা কিন্তু ভাই বান্ডেল আকারে ছিল। এই যে আমার এখানে জেস কিন্তু পুরো বান্ডেল আকারে ছিল। সো এত বড় একটা ফাইল, এটা কিন্তু ডাউনলোড করতে হবে পুরো আমাদের ব্রাউজারে সেই জেসটা ডাউনলোড হবে। হ্যাঁ, সব এই সেই রিয়াক্ট রাউটার ডম বলেন যত কিছু আমরা নামাইছি ডাউনলোড করছিলাম আমাদের এই ডেভেলপমেন্ট মোডে, সব কিছু ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে সেই ডাউনলোড করতে কিন্তু একটা টাইম লাগবে ভাই, ততক্ষণ ইউজারে বসে থাকা লাগবে, কারণ ততক্ষণ পর্যন্ত সে খালি পেজ দেখবে, কিছু থাকবে না। সো এই হচ্ছে যে আমাদের প্রবলেম কি, এই হচ্ছে যে সে ফার্স্টেই দেখবে যে ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক স্ক্রিন, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। এরপরে জেস বান্ডেলটা যখন ডাউনলোড হবে, বা ডাউনলোড হওয়ার পরেই হচ্ছে যে ফার্স্ট রেন্ডার হবে, ঠিক আছে। এই ফার্স্ট রেন্ডার হওয়ার পরে হচ্ছে যে আমার পেজ ইন্টারেক্টিভ হবে, বাট তখন যেটা থাকবে পেজ লোডিং স্টেটে থাকবে। আমার কিন্তু ভাই ডাউনলোড হয়েছে, কেবল বান্ডেল ডাউনলোড হয়েছে, বাট আমার তো ডাটাবেজও আছে, ডাটাবেজের মধ্যে থেকে আমার হচ্ছে যে ডাইনামিক কন্টেন্টগুলোর জন্য তো আমার ইউজ ইফেক্ট চালাই আমরা, সেই ইউজ ইফেক্ট এই ইন্টারেক্টিভ হওয়ার অর্থাৎ ফার্স্ট রেন্ডারের পরে আমার ইউজ ইফেক্ট চালু হবে। ইউজ ইফেক্ট চালু হওয়ার পরে হচ্ছে যে ডাটাবেজে কোয়েরি রান হবে, কোয়েরি রান হওয়ার পরে সেই অনুযায়ী কন্টেন্ট ডাটাবেজ থেকে ফেচ করে নিয়ে আসা, অর্থাৎ এই স্টেজ থেকে এই স্টেজে আসার পরে হচ্ছে যে আমার সব কিছু মনে করেন তখন শুধু ইন্টারেক্টিভ না, অন্য জিনিসগুলো আসবে, অর্থাৎ ডাইনামিক কন্টেন্টগুলো আসবে। এই স্টেজে আমার ইন্টারেক্টিভ থাকবে, সব কিছু ইউজার দেখবে, বাট হচ্ছে যে ওই যে ঘুরতে থাকবে, লোডিং স্পিনার ঘুরতে থাকবে কিছু জায়গায়, যেসব জায়গায় হচ্ছে যে আমার ডাইনামিক কন্টেন্ট আসতে হচ্ছে, যেগুলো স্ট্যাটিক ধরেন হচ্ছে যে আমার ফুটারটা স্ট্যাটিক, বা ধরেন নেভবারটা স্ট্যাটিক, এখানে তো আমার ডাইনামিক কন্টেন্টের দরকার নেই। সো বাকি ওই নেভবার আর ফুটার বাদে বাকি সব যেগুলোতে আমার ডাইনামিক কন্টেন্ট দরকার, সেগুলোতে হচ্ছে যে ডাইনামিক কন্টেন্টের জন্য লোডিং স্টেটে থাকবে। এরপর ফাইনালি হচ্ছে যে আমার এখানে রিরেন্ডার করে রেডি উইথ কন্টেন্ট অ্যান্ড এভরিথিং। এই ছিল হচ্ছে যে আমার সিএসআর। আচ্ছা, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এইভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে। সো আবার এখান থেকেও যদি একটু দেখাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমার যেমন ফার্স্টে হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে যে এই ইউআরএলটা রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্ট করার পরে হচ্ছে যে এই স্টেজে এই স্টিকগুলো ধরেন একটা স্টেজ, ঠিক আছে, আমি এগুলো দিয়ে একটা ফেজ বা স্টেজ বোঝাচ্ছি। সো এই স্টেজে যখন রিকোয়েস্ট করলো, সার্ভার আমার কি পাঠালো, এই স্টেজে একটা HTML আর CSS দিয়ে একটা ব্ল্যাঙ্ক ডিভ পাঠাই দিল, ওই যে ডিভাইডি রুট যেটা। আর ঠিক এই মোমেন্টে আমার জেএস বান্ডেল ডাউনলোড হইতেছে, সে বিশাল একটা সময় নিয়ে ডাউনলোড হবে, মানে অ্যাকর্ডিং টু জেএস বান্ডেলের সাইজ। এরপরে যখন পুরো বান্ডেলটা রেডি ডাউনলোড হয়ে যাবে, তখন হচ্ছে যে ধাপ করে দেখবে যে ইউজার সামনে সব কিছু চলে আসছে। আপনি চিন্তা করেন, আপনি একটা ওয়েবসাইটে আসেন, ভূতের মতো সামনে সব কিছু চলে আসবে, তখন জিনিসটা কেমন লাগবে। তো
তো এই একটা বড় প্রবলেম। সো এই স্টেজে আসার পর সে হচ্ছে যে ফার্স্ট টাইম, অর্থাৎ যখন তার ড্রেস বান্ডেল ডাউন হয়ে যাবে, ফার্স্ট টাইম রেন্ডার হবে। এই রেন্ডারের সময় সে দেখবে যে তার কন্টেন্টও আসছে, তার পেজ ইন্টারেক্টিভ হয়েছে। সো এরপরে কী হবে, ডিবি কোয়েরি হবে, অর্থাৎ এখানে যেটা দেখাইছিলাম আর কি, হ্যাঁ, ইউজ ইফেক্ট চালু হবে, বাকি কন্টেন্ট ডাইনামিক কন্টেন্টগুলো আসবে, পরে দেন সেকেন্ড টাইম রেন্ডার হবে। এই ছিল হচ্ছে যে আমার সিএসআর প্রসেসটা। এবার সিএসআর আমরা প্রবলেমগুলো তো দেখলাম, যে পুয়ার এসইও, ইনিশিয়ালি ইউজার উইল সি ব্ল্যাঙ্ক স্ক্রিন, এই প্রবলেমগুলো আমরা দেখলাম। এরপর এই জিনিসটা সলভ করার জন্য কী করলো, নেক্সট.জেএস আমাদের একটা সমাধান দিল, যেটা হচ্ছে যে নেক্সট.জেএস 13.4 আগে হচ্ছে যে পেজ রাউটার কনসেপ্টটা নিয়ে নেক্সট.জেএস হচ্ছে যে এই জিনিসগুলো শুরু করছে। সো সেটার নাম হচ্ছে যে সার্ভার সাইড রেন্ডারিং। সো সার্ভার সাইড রেন্ডারিংটা কীভাবে কাজ করে ভাই, বিল্ড যখন আমরা করব, বিল্ড করার পর সার্ভার কী করবে, যখন ক্লায়েন্ট থেকে কোনো একটা রিকোয়েস্ট আসবে সার্ভারে, এই দেখেন, যখন ক্লায়েন্ট থেকে আমার হচ্ছে যে এই জায়গায় একটা ইউআরএল রিকোয়েস্ট করবে, অর্থাৎ যে কোনো একটা পেজের ইউআরএল রিকোয়েস্ট করবে, তখন সার্ভার কী করবে, এই যে বান্ডেলটা আমার ছিল না ডিস ফোল্ডারের মধ্যে, ওই বান্ডেলের মধ্যে থেকে ওই পার্টিকুলার পেজের জন্য যে জিনিসগুলো আমার দরকার, যে কম্পোনেন্টগুলো দরকার, সেই কম্পোনেন্টগুলো নিয়ে একটা পেজ তৈরি করবে। সাপোজ আমি প্রোফাইল পেজটা রিকোয়েস্ট করলাম, সো সার্ভার হচ্ছে যে ওই প্রোফাইল পেজটা রেডি করবে। ওই প্রোফাইল পেজ রেডি করার পরে দেন হচ্ছে যে ক্লায়েন্ট সাইডকে পাঠাবে। এখন এই জায়গায় একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে যখন পাঠাবে তখন কিন্তু আমি তখন দেখবো এখানে শুধু হচ্ছে যে আমার HTML আর CSSটা রেডি, অর্থাৎ আমার এখানে কিন্তু ওই ফার্স্ট টাইমে কিন্তু আমার ওই যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, যেটা ইউজার এখানে আসার পর ফার্স্টে হচ্ছে যে আর ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখবে না, সে দেখবে যে তার ওয়েবসাইটে কন্টেন্ট আছে, কিন্তু ইন্টারেক্টিভিটি থাকবে না ভাই, ঠিক আছে। সে দেখবে যে না কথাবার্তা আছে, অর্থাৎ নেভবার ফুটার, তারপর স্ট্যাটিক যে কন্টেন্টগুলো ধরেন একটা স্লাইডার, হ্যাঁ, এই জিনিসগুলো সে দেখতে পারবে। এরপর আস্তে ধীরে হচ্ছে যে আমার বাকি জিনিসগুলো ধরেন হচ্ছে যে ডাইনামিক কন্টেন্ট না, বাটন ইন্টারেক্টিভিটির জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে আস্তে ধীরে আসবে। এখন ধরেন আমি একটা কম্পোনেন্ট দিয়ে আপনাদেরকে এখানে দেখাই, সাপোজ ধরেন হচ্ছে যে পেজ, হ্যাঁ এইটা দেখেন, সো হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখেন আমরা এটা কি এক্সটেনশন ব্যবহার করতেছি ভাই, জেএসএক্স মানে কি, জাভাস্ক্রিপ্টে তো, তাই না। তো জেএসএক্সে যে জিনিসটা হয়, ও হচ্ছে যে যাই আমরা লিখি, HTML CSS যাই লিখি, সব কিছুই কিন্তু ভাই জেএস এর মধ্যেই ইনক্লুডেড থাকে। অর্থাৎ আমার এই পেজটা যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এই পেজের মধ্যে আমার কিন্তু তাহলে এই যে একটু আগে যেটা অন করছিলাম সেটা এই পেজটাই ছিল, এই পেজে কিন্তু আমার জেএসও আছে, HTML CSS সবই আছে। সো এতটুকু পার্টটা, নিচের বাটনটা বাদ দিয়ে এতটুকু যে পার্টটা, এই পার্টটার মধ্যে আমার কিন্তু জেএসও আছে, কিন্তু এতটুকু কিন্তু পুরোটাই ভাই স্ট্যাটিক, এখানে আমার কোনো ইন্টারাকশনের প্রয়োজন নাই। আমি এগুলো লিখতেছি, আমার এই লেখার জন্য কিন্তু জেএস দরকার হচ্ছে না। সো আমাদের এখানে যে স্ট্যাটিক কন্টেন্টটা, এটার জন্য আমাদের জেএসের দরকার নাই, বাট সার্ভার সাইড রেন্ডারিংয়ে সে এতটুকুর জন্য যে জেএসটা দরকার সে এটাও নিয়ে আসবে, এটা একটা প্রবলেম। সো এইভাবে করে করে সে যেটা দরকার নাই সেই জেএস বান্ডেলটাও সে ইনক্লুড করবে। সো ওই পুরো পেজের জন্য ধরেন টোটাল জেএস আমার লাগবে হচ্ছে যে 200 MB আননেসেসারি জেএস সহ, সো ওই সে আননেসেসারি জেএসগুলোও নিয়ে আসবে। এই হচ্ছে যে আমার পরে হচ্ছে যে যখন আপনার পুরো জেএস বান্ডেলটা ডাউনলোড হবে, ওই আননেসেসারি জেএস সব কিছু সহ, দেন হচ্ছে যে হাইড্রেশন প্রসেসটা হবে। হাইড্রেশন প্রসেসটা কি, হাইড্রেশন প্রসেসে যেটা হয়, এই যে ডাউনলোড করা যে জেএস বান্ডেলটা, এই জেএস বান্ডেলটা ওই আমাদের রিয়াক্টের যে ডম ট্রিটা, ওই ডম ট্রি পুরো ডমটাকে ট্রাভার্স করবে, অর্থাৎ ঘুরে ঘুরে দেখবে যে কোন কোন জায়গায় বা কোন কোন কম্পোনেন্টের কোন কোন জায়গায় হচ্ছে যে আমার ইভেন্ট লিসেনার দরকার। অর্থাৎ ইভেন্ট লিসেনার মানে কি ভাই, ইন্টারেক্টিভিটি, হ্যাঁ, ইন্টারেক্টিভিটি যেখানে সেখানে ইভেন্ট লিসেনার লাগবে, সেই জায়গাগুলোতে ইভেন্ট লিসেনার অ্যাড করবে। সো দেখেন আমার হচ্ছে যে এই জায়গার মধ্যে তো ভাই জেএসের দরকার নেই, সো এই জায়গাগুলোতেও ইভেন্ট লিসেনার লাগানোর ট্রাই করবে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে কি, আমার দেখে তো জেএস বান্ডেল ডাউনলোড হতে একটা বিশাল সময় লাগতেছে, যেখানে হচ্ছে যে আমার আননেসেসারি জেএসও নামতেছে। এবার হাইড্রেশন তো ভাই পুরো ডমটি ট্রাভার্স করবে ওই পুরো পেজের জন্য, যেটা আমার আননেসেসারি, এতগুলো যে নোট তো আমার ট্রাভার্স করার দরকার নেই। সো এইখানে আমার লং একটা প্রসেস লাগতেছে, ঠিক আছে। সো যদি ইউজার দেখতেছে ফার্স্টে কন্টেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু কোনো ইন্টারেক্টিভিটি নেই, সে কোনো বাটন প্রেস করতে পারবে না, কিছু করতে পারবে না। সো এই হাইড্রেশনের পরে ফার্স্ট টাইম গিয়ে হচ্ছে যে ইন্টারেক্টিভ হয়, এরপরে আস্তে আস্তে আপনার হচ্ছে যে ডিবি কোয়েরির যে বিষয়গুলো, হ্যাঁ, ডাইনামিক ডাটা, সেই জিনিসগুলো হচ্ছে যে আসে পরবর্তী জিনিসগুলো। কিন্তু এখানে প্রথমে আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই সার্ভার সাইড রেন্ডারিং আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের প্রথম যে পার্থক্যটা আসে, এখানে যেমন ডিবি কোয়েরিটা হয় হচ্ছে যে ইন্টারেক্টিভিটির পরে, অর্থাৎ ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে হচ্ছে যে ইন্টারেক্টিভের পরে হচ্ছে যে ডিবি কোয়েরিটা হয়। আর এই সার্ভার সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমি যখন ফার্স্ট টাইম প্রোফাইল পেজটা ভিজিট করবো বা প্রোফাইল পেজটা রিকোয়েস্ট করবো, তখন সার্ভার ফার্স্টেই হচ্ছে যে ডিবি কোয়েরি করে ওই প্রোফাইল পেজের যে স্ট্যাটিক কন্টেন্টগুলো, বাটন টাটন না কিন্তু ভাই, শুধু স্ট্যাটিক কন্টেন্টগুলো ও ডিবি কোয়েরি করে আগে রেডি করে ওই পেজটা রেডি করে রাখবে, এরপর হচ্ছে যে আমাকে ওইটা পাঠিয়ে দেবে, এবং আমি শুধু দেখবো যে আমার ওইখানে আমার নামটা, এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে।
তো ইভেন ছবিও কিন্তু দেখতে পারবো না। সো ছবির জন্য আমার জেএস লাগবে। সো পরে হচ্ছে জেএস বান্ডেল সব কিছু নামার পরে দেন হচ্ছে পেজ ইন্টারেক্টিভ হবে, আমি বাটন ক্লিক করতে পারবো। এরপর ফার্দার যদি আমি কোনো ডিবি কোয়েরি করি, ফর এক্সাম্পল যদি কোনো সার্চ করি, সেই অনুযায়ী আবার ডিবি কোয়েরি হবে, রিরেন্ডার হবে। তো এখানে আমার কী প্রবলেম ভাই ফিক্স হলো? আমার ফার্স্ট এসিও ফিক্স হলো। কীভাবে ফিক্স হলো? কারণ ফার্স্টে কোনো ইউজার আইসা কিন্তু ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখলো না। ইউজার ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখলো না মানে এসিও আইসা দেখবে না যে এখানে কিছু খালি আছে, সে দেখবে যে না এখানে কন্টেন্ট আছে। সো এটা হচ্ছে যে আমি এসি অপটিমাইজ করতে পারি, সো এই একটা প্রবলেম এসি সলভ হলো। দেন হচ্ছে যে ইউজার ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখলো না, এই একটা প্রবলেমও সলভ মোটামুটি হইলো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়ে গেলো একটু আগে আমি বুঝালাম যে স্টিল নিড টু ডাউনলোড দ্য এন্টায়ার পেজ, নট ফর হোল ওয়েবসাইট, মানে হোল ওয়েবসাইটের না, বাট ওই পেজের জন্য প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য হচ্ছে জেএস বান্ডেল জামানো লাগতেছে, অর্থাৎ আননেসেসারি জেএস বান্ডেলগুলো নামানো লাগতেছে, ইনক্লুডিং বাটন, স্ট্যাটিক টেক্সটের জন্য আমার জেএস বান্ডেল দরকার নেই, সেটাও সে নামাই দিচ্ছে। অর্থাৎ আলটিমেট ওই পেজের জন্য জেএস বান্ডেলটা আমার অনেক বড়। আর যেহেতু জেএস বান্ডেল বড়, এই জন্য আমার হাইড্রেশন প্রসেসটা অনেক লঙ্গার হবে, কারণ ওকে পুরো ডমটি ট্রাভার্স করতে হচ্ছে। এই হচ্ছে যে আমার ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজ সলভ করার জন্য রিঅ্যাক্ট 18 আমাদের জন্য নিয়ে আসলো রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট। সো রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট কী ভাই? রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্টের মধ্যে দুইটা কনসেপ্টই আছে, একটা হচ্ছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট, একটা হচ্ছে যে সার্ভার কম্পোনেন্ট। সো এই সার্ভার কম্পোনেন্টে আর ক্লায়েন্ট কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা আগে একটু বুঝি যে এটা আসলে কীভাবে কী হচ্ছে। দেখেন এইটা একটা হচ্ছে যে কার্ড, এটা হচ্ছে যে একটা প্রোডাক্ট ডিটেলস পেজ। সো এটা একটু খেয়াল করেন যে এই রেড কালার মিনিং হচ্ছে যে সার্ভার কম্পোনেন্ট, আর ব্লু কালার মিনিং হচ্ছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট। এখন বুঝাই ক্লায়েন্ট কম্পোনেন্ট সার্ভার কম্পোনেন্ট কী। তো এই পেজের মধ্যে আমার সার্ভার কম্পোনেন্ট হচ্ছে যে এই উপরেরটা, আর নিচেরটা হচ্ছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট। তো দেখেন সার্ভার কম্পোনেন্ট অর্থাৎ এতটুকুর মধ্যে আমার এই যে টেক্সটটা, বিল্ডিং মাইক্রো সার্ভিস, তারপর হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, তারপর AWS, তারপর এই যে ছবিটা, এই জিনিসগুলোর জন্য কি আমার ইন্টারঅ্যাক্টিভিটির দরকার আছে ভাই? আমি কিন্তু ডিরেক্ট স্ট্যাটিক্যালি দেখতে পাইতেছি এই জিনিসগুলো, মানে আমার কিন্তু কোনো বাটন প্রেস বা এই জিনিসগুলো দরকার নাই, এগুলো শুধু HTML আর CSS দিয়ে করে ফেলানো সম্ভব, ঠিক আছে? তো এইটুকুর জন্য আমার যেটা দরকার, আমি এই জিনিসটাকে সার্ভার কম্পোনেন্ট বানাইছি। কেন বানাইছি সেটা বলতেছি। আবার এই পেজের ক্ষেত্রেও সেম, এই বাটন বাদে বাকি সব কিছু হচ্ছে আমার রেড বক্সের মধ্যে আছে, অর্থাৎ বাকি সব কিছু অর্থাৎ রেড বক্সের মধ্যে যা আছে সব কিছু হবে আমার সার্ভার কম্পোনেন্ট। আর এই ব্লু জিনিসটা যেটা অর্থাৎ ব্লু বক্সের মধ্যে আছে বাটন, এইখানে হচ্ছে যে এই একটা বাটন, তারপর এই একটা বাটন, এগুলো সব হচ্ছে বাটন। এই জিনিসগুলোর জন্য আমার দরকার হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। এখন ক্লায়েন্ট কম্পোনেন্ট আর সার্ভার কম্পোনেন্টকে আমি আলাদা আলাদা কীভাবে ডিনোট করতেছি? দেখেন আমার বাটনের যে বিষয়টা, এই পেজটা আমি দেখতেছি ভাই ক্লায়েন্ট সাইডে, তাই না? ক্লায়েন্ট সাইডে কিন্তু আমার বাটনের দরকার আছে। সার্ভার সাইডে কি বাটনের দরকার আছে ভাই? সার্ভার সাইড কি আমরা একজন নর্মাল ইউজার দেখতে পারবো কখনো সার্ভারে কী হইতেছে না হইতেছে? সার্ভার সাইডে কিন্তু আমার বাটনের দরকার নেই, আমার ক্লায়েন্ট সাইডে বাটন দরকার। সো যেহেতু আমার সার্ভার সাইডে বাটন দরকার নাই, আর একটু আগে আমরা সার্ভার সাইড রেন্ডারিংয়ে কী পড়ছিলাম? সার্ভার সাইড রেন্ডারিংয়ে পড়ছিলাম যে সার্ভারে শুধু স্ট্যাটিক পেজ জেনারেট হয় উইদাউট বাটন, ঠিক আছে? এখানে কি হয়? স্ট্যাটিক পেজ, শুধু স্ট্যাটিক পেজ জেনারেট হয়। অর্থাৎ এক্ষেত্রে আমি কেন এই জন্য এটার সার্ভার কম্পোনেন্ট বলছি, কারণ শুধু আমার স্ট্যাটিক পেজটা, স্ট্যাটিক কম্পোনেন্ট অর্থাৎ স্ট্যাটিক কন্টেন্ট জিনিসটা আমার দরকার, HTML CSS দরকার, কোনো জাভাস্ক্রিপ্ট দরকার নেই। সো এই জন্য আমি এতটুকু পার্টকে বা এই যে রেড বক্সগুলো, এগুলোকে আমি সার্ভার কম্পোনেন্ট বলতেছি। আর যেহেতু এই জিনিসগুলো আমার ক্লায়েন্ট সাইডে দেখানোর দরকার আছে, সো সার্ভার কী করবে? এই জিনিসগুলো হাতি দিবে না, ও সার্ভার হচ্ছে যে এই জিনিসগুলোর হাতি দিবে না, ডিরেক্ট আমাকে ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দিবে। সো এতটুকুর জন্য আমার যে জেএস বান্ডেলটা দরকার, ততটুকু হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে রেন্ডার হবে। অর্থাৎ দেখেন আপনি এই এই কার্ডের জন্য যদি আমার ধরেন 100 MB লাগে, যে সব কিছু জেএস সহ যেগুলো আননেসেসারি সেগুলো, সো সার্ভার কম্পোনেন্ট কী করবে? আমার তখন হচ্ছে যে এতটুকুর জন্য শুধু HTML আর CSS নেবে, এতটুকুর জন্য কিন্তু জেএসও লাগছিল, সেই জেএসটা সে নিবে না, কারণ আমার এখানে ভাই শুধু HTML আর CSS হইলেই হইতেছে। সো ওই আলটিমেটলি 100 MB মধ্যে থেকে এতটুকুর জন্য যে জেএসটা আননেসেসারি ছিল সেটা কিন্তু বাদ হয়ে যাবে। এরপরে শুধু এতটুকু পার্টের জন্য জেএস বান্ডেলটা সেটা আমাকে পাঠিয়ে দেবে। সো আলটিমেটলি আমার ওই পেজের জন্য যে জেএস বান্ডেলটা সেটার সাইজটা কিন্তু ভাই মিনিফাই হয়ে যাচ্ছে, মানে আরও ছোটো হয়ে যাচ্ছে। এই দেখেন, সো আলটিমেটলি আমার এখানে ধরেন টোটাল ছিল, আগে ছিল 200 MB, এই 200 MB থেকে কইমা সব কিছু কাটচাট করে যে সার্ভার কম্পোনেন্ট দিয়ে আমি হচ্ছে এটাকে 50 MB বানায় ফেলাইছি। আর যেহেতু আমার জেএস বান্ডেল সাইজ কমে গেল, অর্থাৎ ডাউনলোডের জন্য টোটাল যে ডিউরেশনটা সেটাও আমার কমে যাবে। আর এই জেএস বান্ডেলের ডাউনলোড সাইজ কমে যাবে মানে কি, এটা তাতে ডাউনলোড হয়ে গেলে হাইড্রেশন প্রসেসটা খুব ফাস্ট হবে। হাইড্রেশন প্রসেস কীভাবে ফাস্ট হবে? দেখেন আগে বলছিলাম যে ও পুরো পেজের জন্য হচ্ছে যে ডম ট্রাভার্স করে, কিন্তু জেএস বান্ডেল যখন হচ্ছে যে আমার ছোটো, অর্থাৎ যেসব জায়গায় আমার ইন্টারঅ্যাক্টিভিটির দরকার, অর্থাৎ শুধু বাটন
বাটন ছাড়া আমার তো কোনো জায়গায় ইন্টারঅ্যাক্টিভিটির দরকার নেই। ও হাইড্রেশন কী করবে, ও শুধু ওই সব নোডগুলোতে ট্রাভার্স করবে এবং হচ্ছে যে ইভেন্ট লিসেনার লাগাই দেবে যেসব জায়গায় ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োজন। সো এইখানে হচ্ছে যে আমার হাইড্রেশন প্রসেসটা কমে যায়। অর্থাৎ আগের যে প্রবলেমটা আমাদের ছিল এই জায়গায় যে জেএস বান্ডেলটা প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ডাউনলোড করতো, সেটা সে করবে না, যেখানে দরকার সেটাই করবে। আর হাইড্রেশন প্রসেসটা আগের তুলনায় এখন কিন্তু ফাস্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে যে ফার্স্ট টাইম যখন হাইড্রেশন হয়ে যাবে তখন হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ হবে। তখন হচ্ছে যে আপনি ইন্টারেক্টিভ মানে তো বুঝতেছেন, আপনি সব কিছু আসতেছে এই স্টেজে, তো আপনার ফার্স্ট পেন চলেই আসলো। আগের এতটুকু জিনিস পর্যন্ত ভাই সব সার্ভার সাইড ইঞ্জিনিয়ারিংয়ের যা ছিল তাই, খালি এই প্রসেসটা আমাদের হচ্ছে যে রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্টটা সহজ করে দিচ্ছে, অর্থাৎ এই দুইটা প্রবলেম সলভ করে দিচ্ছে সে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যে বাকি আস্তে আস্তে বাকি যে জিনিসগুলো, অর্থাৎ এই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, ধরেন হচ্ছে যে আপনি আবার নতুন করে কিছু সার্চ করলেন সেই পেজে, সেই অনুযায়ী আবার ডিবি কোয়েরি করে রেন্ডার হবে। আমার ফার্স্ট টাইম রেন্ডার এইখানেই হয়ে গেছে, ঠিক আছে, যখন ইউজার রিকোয়েস্ট করছি ইনিশিয়াল অবস্থায়। সো এই ছিল হচ্ছে যে আমার রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট, এসএসআর আর সিএসআর। সো এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ বেশি। এটা 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 আমি বলছিলাম যে ভাই ইনপুট ফিল্ড এই জিনিসগুলো তো আমরা HTML CSS দিয়ে করতে পারি। আমরা এই যে এখানে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা HTML CSS দিয়ে করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু আমার জেএস দরকার নেই, ঠিক আছে, এটা বলছিলাম। আমার এই বাটনটা বাদে আমি বলছিলাম যে এখানে আমার জেএসের দরকার নেই। সো এই বাটন বাদে বাকি যতটুকু আছে আমার এই বক্সটার মধ্যে, বাকি সবই হচ্ছে স্ট্যাটিক, বুঝতে পারছেন? এখন কি ক্লিয়ার হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই ক্লিয়ার ভাই, ঠিক আছে। বাকিরা কেউ ইয়া দেয় নাই, তার মানে বুঝছি চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। আচ্ছা, লাস্ট আমাদের যে টপিকটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে স্ট্যাটিক সাইট জেনারেশন। এখন নেক্সট জেএসে যখন আমরা প্রজেক্ট করে ডিপ্লয় করব তখন হচ্ছে যে স্ট্যাটিক সাইট জেনারেশনের কনসেপ্টটা আমরা দেখতে পারবো। সো স্ট্যাটিক সাইট জেনারেশনে আগে কীভাবে কাজ করে সেটা আগে বুঝাই, এরপর আমরা ওই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব। স্ট্যাটিক সাইট জেনারেশনে আমরা যখন হচ্ছে যে ডিপ্লয় করতে যাওয়ার প্রথম প্রসেসটাই হচ্ছে আমাদের বিল্ড করা, তাই না? সো এতক্ষণ পর্যন্ত আমরা যতবার বিল্ড করছি একবারও কিন্তু ভাই আমরা বিল্ড ফেসে কোনো পেজ রেন্ডার করিনি, রেডি করিনি, ঠিক আছে। আমরা ডিরেক্ট হচ্ছে যে শুধু ওই ডিস ফোল্ডারটাকে আমরা পাঠাই দিচ্ছি সার্ভারে, এসএসআরে কী করছে, ক্লায়েন্ট সাইড থেকে আসছে, দেন হচ্ছে যে পেজ রেডি করছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট সাইডে পাঠাই দিচ্ছে। আর স্ট্যাটিক সাইট জেনারেশনের যে জিনিসটা হবে, ও বিল্ড ফেসে পেজ রেডি করে ফেলাবে। কেন? এখন আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের ওয়েবসাইটের এক্সাম্পল দিই। ধরুন একটা ব্লগ সাইট, ঠিক আছে। আপনার ভাই ব্লগ সাইটের কন্টেন্ট কিন্তু একটু মানে খুব ফাস্ট চেঞ্জ হয় না, ঠিক আছে। সো আপনি জানেন যে আপনার নিজের একটা পার্সোনাল ব্লগ সাইট আপনি বানালেন, 3-4 দিন পর পর আপনি আপডেট করেন। তো সেক্ষেত্রে যেটা হবে, ধরেন হচ্ছে যে কম্পিউটার নিয়ে আপনি ব্লগ লিখলেন একটা পেজ, সো ওই পেজটা কী করবে, বিল্ড টাইমে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। ওই পেজের কন্টেন্ট কিন্তু চেঞ্জ হবে না, পুরোটাই স্ট্যাটিক। সো ও বিল্ড টাইমেই আমাদের নেক্সট জেএস যেটা করবে, ও বিল্ড টাইমে হচ্ছে যে এতটুকু, অর্থাৎ হচ্ছে যে ওই যে কম্পিউটারের ডিটেলসের যে পেজটা ব্লগটা, সেই পেজটা ওর জেনারেট করে ফেলাবে। বিল্ড টাইমে জেনারেট করে সার্ভারে সে স্টোর করবে রেডিমেড পেজটা। আমার কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে এখন রিকোয়েস্ট আসে নাই ভাই, ও ডিরেক্ট ও সার্ভারে ওই পেজটা রেডি করে রাখবে। দেন ক্লায়েন্ট সাইড থেকে যখন ওই কম্পিউটারের ব্লগটা রিকোয়েস্ট করা হবে তখন সাথে সাথে পাঠিয়ে দেবে। তার মানে এই প্রসেসটা কি আগের থেকে আরও ফাস্ট হয়ে গেল। অর্থাৎ রিকোয়েস্ট করার জন্য রিকোয়েস্ট করলো, সাথে সাথে আসলো, কোনো ওয়েটও করা লাগলো না। অর্থাৎ সার্ভার থেকে আসতে যতটুকু সময় লাগছে এখানে কিন্তু কোনো অপারেশন চলে নাই, এখানে আগে থেকেই বিল্ড টাইমেই হচ্ছে যে আমার সার্ভারে পেজ স্টোর হয়ে থাকলো। সো
এখানে সময়টা কোথায় লাগে? সময়টা লাগে হচ্ছে যে যখন আপনি ফার্স্ট টাইম বিল্ড করবেন, এই বিল্ড প্রসেসটা ভাই অনেক সময় লাগবে। হ্যাঁ, সো আপনাকে বিল্ড তো বারবার করা লাগতেছে, কারণ আমি ফার্স্টেই বলে নিলাম যে আপনার ব্লগ সাইডের কন্টেন্ট কিন্তু ভাই কিছুক্ষণ পরপর চেঞ্জ হয় না, দেখা গেলো 3-4 দিন পরে বা দেখা গেলো 1 সপ্তাহ পরে হচ্ছে যে চেঞ্জ হয়। সো এটা একটা হিউজ টাইম। সো বিল্ড করে নিলে আপনার হচ্ছে যে এই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেলো, যে একজন ইউজারের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। সো এই হচ্ছে যে স্ট্যাটিক সাইট জেনারেশন। এখন আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ইনশাআল্লাহ নেক্সট সেশনে বোঝানোর সময় হচ্ছে যে ওই জিনিসটা দেখাবো যে স্ট্যাটিক সাইট জেনারেশনের মধ্যে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার সাইড রেন্ডারিংয়ের মধ্যে একটা কানেকশন আছে। এটা হচ্ছে যখন প্রজেক্ট করার সময় জিনিসটা বুঝাবো। সো স্ট্যাটিক সাইট জেনারেশনটা আমি আরেকবার বুঝাই, এরপরে হচ্ছে যে আপনাদের প্রশ্ন থাকলে জানাবেন। আচ্ছা ঠিক আছে, একটু পানি খাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি না ভাই, আপনার ইয়াটা এক্সপ্লেনেশনও ঠিক আছে। সো আশা করি আর প্রবলেম থাকার কথা না, এই সেম জিনিসটা আমি বলতাম এখনই, বাট ভাই বলে দিছে। এখন কি ক্লিয়ার ভাই সবাই? হুম 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 এসএসডিটা ব্ল্যাঙ্ক স্ক্রিনের প্রবলেম সলভ আমাদের ভাই সার্ভার সাইড রেন্ডারিংয়েই হয়ে গেছে। হুম 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 এটা আরও ফাস্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, একজন প্রশ্ন করছে যে ভাই বিল তো একবারই হয় তাই না, ফার্স্ট টাইম? হ্যাঁ ভাই, বিল একবার হয়, কিন্তু ব্লক সাইডের যে বিষয়টা ভাই, ব্লক সাইডের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে যেমন আপনি যে প্রশ্নটা করছেন, আমি আপনার প্রশ্নটার পার্সপেক্টিভটা বুঝতে পারছি, যে আমরা যখন হচ্ছে যে সাপোজ ধরুন অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে বা ব্লগ সাইট যখন আমরা ওয়েবসাইট থেকে ব্লগ একটা পাবলিশ করব, তো সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে আপনার হচ্ছে যে ওইটারে কী বলে, ডাটাবেজে সেই ব্লগের কন্টেন্টটা সেভ হলো, সেই কন্টেন্টটা হচ্ছে যে সেটার জন্য তো আমাদের আবার আলাদা করে বিল্ড করা লাগছে না, কারণ সার্ভার তো আমরা ডিপ্লয় করেই দিছি। সো এইখানে হচ্ছে যে কী ভাই জানেন, স্ট্যাটিক সাইট জেনারেশনে হচ্ছে যে এইখানে একটু ডিফারেন্স আছে। এখানে আপনি যখন ওখানে আপডেট করবেন, তারপর আপনাকে একবার বিল্ড করতে হবে ভাই, ঠিক আছে? এটা হচ্ছে যে স্ট্যাটিক সাইট জেনারেশনের একটা রুলস বলতে পারেন। যখন আমরা নেক্সট ডেস করবো তখন এটা আরও ভালোভাবে দেখাবো। তো এই এসএসজির মধ্যে হচ্ছে যে আমাদের এসএসআর সিএসআর কনসেপ্টগুলো আসে, ঠিক আছে? এটা যখন ডিপ্লয় করবো তখন হচ্ছে যে আরও ভালো মতো বোঝানো যাবে, একদম মানে লাইভ এক্সাম্পল সহ দেখানো যাবে, ঠিক আছে? আপাতত এটা জানেন যে বিল্ড কিন্তু ভাই স্ট্যাটিক সাইট জেনারেশনের ক্ষেত্রে আমরা একবার করবো না। না ভাই, আজকের 4টা টপিক নিয়ে প্ল্যান ছিল আমার, সেই 4টা টপিক শেষ ভাই। আমি এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা আপনারা, আমি এটা এই ফাইলটা দিয়ে দিই।